হুইসপারার অফ সাসপেন্সের আরেকটি গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের গল্প মহান সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। আজকের গল্পে লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা আর এক অজানা ভয়ের ছায়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু হতে চলেছে আজকের গল্প বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আরও কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটা 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না কেন? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার ওপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণে যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকে আরও সিকিম মাইলটাক দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরও 2-একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি? জানি না। বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাং, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে এলে। কাছে মানে? কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি। নাকি গাঁজা ধরেছিস সেই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে। ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওরকম গুলটুল মারিস নি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শুনেনি। ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটা দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না। লাল মুখ, কটা চুল। সে এসে এই ঢিপির উপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। হই যে বন, ওইখানে ঘুরতো হাতে কাছ নিয়ে। বটানিস্ট হবে, জগন্ময়বাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না। ছেলেটি আবার আঙুল দিয়ে দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা তার ঠিক ডান দিকে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে।
চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল বলে মনে হয়েছিল তত নয়। কোনো রংটাই সরল নয়। হলদের ভেতর বেগুনির ছিটে, বেগুনির ভেতর হলুদ, অরেঞ্জের ভেতর সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তা এরা সব একদিনে শেয়ানা হয়ে যায়নি? এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না। মাত্র 2টো তো। ঢিবির পেছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকে সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়। বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনও তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই এখনও হয়তো মানুষের অগোচরে আছে। আরও আছে এই গাছ? আছে, কোথায়? ওই বনেই আছে। কাছাকাছির মধ্যেই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য, স্বাস্থ্যময়, নিরিবিলি পরিবেশ আর টাটকা, সস্তা, সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরই লাভ হয়েছে জগন্ময়বাবুর। এটার আশা করেননি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা। বিষফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গাঁয়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠ ঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডাল্টনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তারই কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করোনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ টরচ করো। আমাদের পেছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝা ক্ষুদ্র মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর 4র্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় বেশি হাত খোলা ছিলেন, এখন হিসাবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কিনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায়, অমুক হোটেল, অমুক টুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডাল্টনগঞ্জের বোনের কাছে যাওয়াই স্থির করলেন। কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠজুমড়িতে মোর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো,
চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন। তবে গিন্নি আছেন, এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামীই দেখতেন। ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমায় থাকতে দিতে পারবো না। ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। 3 দিন ডালটনগঞ্জে থেকে এই সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময় বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসে বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর এর চেয়ে আর ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়িক পরিকল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমড়িতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময় বাবুর মনটা ভালো করে দিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাতাওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ঘরের ভেতর ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পরিপাট্য, জানালা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসে জগন্ময়বাবু তাঁর দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলার বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনওয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিকুয়া কা লড়কা। ভিকুয়াকে? চৌকিদার বলল, ভিকুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমড়িতে, সেখানেই কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সেই গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো? হ্যাঁ বাবু, কথাটা সত্যি। মর যাতা হয় সাপ, চোহা, বিচ্ছু উচ্ছু। বনওয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টি পট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বনওয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। বনওয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে। এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কি না তা বনওয়ারির মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্না হাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিনে সেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে একজন ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠঝুমড়ি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক। বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকবার জায়গাই নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আজ্ঞে না, আমি উঠেছি মুর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা?
জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই 100% শহুরে। বড় জোর আম, জাম, কলা, নারকেল আর বট সত্যটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনও পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটবিহারীবাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই লাস্ট ইয়ারে বদলি হয়ে এসেছি এখানে। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না, আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো, কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ, 1-এর জায়গায় 2। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে, কমলা, বেগুনি, তালহাট যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো, একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো 4 বার ঘুরে গেছি এখানে, বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়ারছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বললেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে কাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম বিষফুল, বিষফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে এই পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই। কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেসলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যে ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে। সর্দি কর্মীর রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কার্যমৃর নামটাও লোকের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটা থুতনির উপর ভর দিয়ে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবেচিন্তে লিখতে হবে। বিষফুল, বিষফুল নামটা 2 বার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময়বাবু হিসাব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত 8 হাত দূর পর্যন্ত এই ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময়বাবু ঘাসের উপর 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা বলেনি ছেলেটি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি এই সবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস
তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি, একটা ইন্টারভিউ করবেন নাকি তাকে, যেমন অনেকেই খবরের কাগজে করে? প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে, হাতে আরও 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম লেখা রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনে বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পেছন দিকে। এদিকে দক্ষিণে যে বড় 2টো গাছ রয়েছে, সেগুলো শিশু নয় নিশ্চয়, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উপে গেল। এ গাছ কাল ওখানে তো ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুড়িটা থেকে হাত 10 দূরে বানওয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময়বাবুর তখন মনে হয়েছিল গুড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ উড়ছে না, ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 মধ্যে। এবার 2টো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে 2টি তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাফ ছেড়ে বাঁচলেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটার দিকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি এক ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনোদিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। वो फिर खड़ा हो जाएगा बाबू। ভগবান! গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। हो गए खड़ा। বললেন জগন্ময়বাবু। কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে 2টোই অকর্মার ঢেঁকি। তাকে একটু হেল্প করতে পারল না এগিয়ে এসে? ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিস্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের 2জনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া 1 হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন, যাবার দিন পুষিয়ে দেব, আগে দেখি না বেটারা কীরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে 2জনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে 2টো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না এসব জিজ্ঞেস করা, এটা 2জনের একজনও করেনি। কাঠঝুমরির এই একটি ব্যাপারই জগন্ময়বাবুর কাছে লেস দেন পারফেক্ট মনে হয়েছিল।
এখন বুঝেছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দের মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখলাম। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ওইসা হি তো মালুম হতা বাবু। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বানোয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব কোণার পিছন দিকে উঁকি দিচ্ছে গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো। হাত 15 বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের উপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেয়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনোয়ারি নিজে থেকেই 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বনোয়ারিকে বলেছিলেন আজ ঘরের লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত। হাওয়াটা ওই বাইরের দিকের জানলা দিয়েই আসছে বোধ হয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখার জন্যে। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উকি মারছে তার উপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। সে সেই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, বিষফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তাঁর তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি সংজ্ঞা হারাবেন। আর হলো তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বাড়িকে একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার আর ভালো লাগছে না। কাঠজুমড়িতে এত স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত 2 দিনে কী করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন, মেলা বসেছে সেখানে। গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই 2 দিনের মধ্যে এত পুল ডাউন? হ্যাঁ, একটু নুটবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে এসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্র বাবুর কথা বলছি। কেন?
আরে উনি তো আজ 10 বছর হলো বছরে দুবার করে নূর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো। পবিত্র ভট্টাচার্য নাম শুনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করেছিলেন নিজের ডেরা থেকে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো মুড় বেঁচে থাকলে এ গোলমাল হতো না, বুড়িটাই গন্ডগোল করেছে। বেতুল স্টেশনে নুটবিহারি নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ঝাড়টা। একটা আধটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা, আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগলছানা। গল্প শেষ, কিন্তু রহস্য রয়ে গেল। আবার দেখা হবে হুইসপারার অফ সাসপেন্সের এক নতুন অজানা সাসপেন্স নিয়ে। সঙ্গে থাকুন আমাদের। ধন্যবাদ।